নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ছেঁড়ার অভিযোগ। গিরিশ মুখার্জি রোড এবং টাউন সেন্ট রোডের ক্রসিংয়ে হোর্ডিং ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি ওঙ্কার সরকার রয়েছেন টেলিফোন লাইনে। ওঙ্কার, সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় তার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে এমনটা অভিযোগ করছেন, কাদের দিকে অভিযোগ করছেন তিনি? কারা এই হোর্ডিং ছিঁড়ে থাকতে পারে? দেখো, গিরিশ মুখার্জি রোড এবং পাশাপাশি টাউন সেন্ট রোডের যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং এ গতকালকে দুপুরবেলায় সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি একটি হোর্ডিং লাগান এবং তার যেটা অভিযোগ যে গতকালকে রাত্রিবেলায় কেউ বা কারা এসে সেই হোর্ডিং ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ে ফেলার পর তিনি কিন্তু ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার যেটা বক্তব্য যে বহিরাগতরা এসে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং তিনি যেটা ইশারা করেন তা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের দিকেই তার কিন্তু ইশারা। যেহেতু তিনি এবারে নির্দল প্রার্থী হিসেবে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে তার কাছে হুমকি আসছিল। তার প্রাথমিক সন্দেহ যেটা যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি প্রাথমিকভাবে অনুমান করছেন। তবে তিনি নির্দিষ্টভাবে কিছু জানাননি যে কে বা কারা এই ঘটনা ঘটালো। তার যেটা বক্তব্য যে বহিরাগতরা এসে তার যে ব্যানার বা পোস্টার ছিল সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলেছে। ধন্যবাদ ওঙ্কার। আর সকালবেলাতে আমার কাছে এখান থেকে ফোন গেল যে আপনার হোর্ডিংয়ে বড় হোর্ডিং, এটা খুব দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। আমার তো এমনি ছোটো ছোটো ওই একটা আধটা বড় করেছিলাম যে কেটে ফেলে দিয়েছে আর কি, ছিঁড়ে ফেলে দিয়েছে। এখন আমার কাছে তো কোনো প্রমাণ নেই কে করেছে, তবে যে করেছে বা যে এটাকে উস্কাচ্ছে সে আমার নিশ্চয় মঙ্গল নিশ্চয়ই চায় না, আমার হিত হইতেছি নয়। সেরকম কে করেছে তোমরা বুঝতে পারো। পুরভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলের প্রার্থীরা তারা পথে প্রচার শুরু করেছেন। 111 নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সন্দীপ দাস। গড়িয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বললেন প্রার্থী। পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। কলকাতা পুরভোটে বিজেপি স্লোগান কলকাতা জিতবে জিতবে বিজেপি। ইস্তেহার মঞ্চ থেকে শাসক তৃণমূলকে কড়া তোপ শুভেন্দুর। কলকাতা পুরভোটের যুদ্ধ এখন পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, প্রচারে প্রচারে, ইস্তেহারে। বুধবার পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহারের নাম কলকাতা জিতবে জিতবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর তোপের মুখে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর পাড়া। टीएमसी का कैंडिडेट है, प्रोफेशन का नाम क्या है? सोशल वर्कर। कैंडिडेट का नाम श्रीमती काजरी बनर्जी। बेहाला में देख लीजिए, घर में तीनों उम्मीदवार एफिडेविट सब देख लीजिए ना, काटमनी कैसे आता है। प्रोफेशन ओनली सोशल सर्विसेज और करोड़पति। বিজেপির ইস্তেহারে উঠে এসছে উন্নয়নের 5 দিশা: শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্বচ্ছতা, সুরক্ষা। নাম না করে শাসক দলের মেয়রদের কটাক্ষ। नेताजी सुभाष चंद्र बोस उस कुर्सी पे बैठे थे और उस समय के 3 मेयर प्रेसिडेंसी कॉलेज के थे और अभी लास्ट 3 मेयर अफसोस के साथ कहना पड़ता है कि प्रेसिडेंसी जेल में गए थे। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি সেগুলো তাদের ইস্তেহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপির সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা। আজ জেলা সফর শেষ মুখ্যমন্ত্রীর। আজ নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে এবং তারপরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আজ নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক। আবির ঘোষাল রয়েছেন। আবির, আজ নদিয়ায় প্রশাসনিক বৈঠক, মালদা এবং মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় প্রশাসনিক বৈঠক। কখন এই বৈঠক শুরু হচ্ছে? দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের পর আজকে নদিয়াতে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্পেরও 4টি শিলান্যাস করার কথা রয়েছে এবং মূলত হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যে নদিয়ার ক্ষেত্রে যতদূর কাজ এর আগে নেওয়া হয়েছিল সেই কাজের অগ্রগতি কতটা আছে সে সংক্রান্ত রিপোর্ট দেবেন।
তবে এবারের ক্ষেত্রে সমস্ত কথা জেলার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কর্মসংস্থান এবং শিল্প এই দুটোর ক্ষেত্রে জোর দিচ্ছেন। নদিয়ার ক্ষেত্রেও এই শিল্প সংক্রান্ত বিষয় এবং কর্মসংস্থানের মতো বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। দুপুর 1টা নাগাদ প্রশাসনিক বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠক শেষ হওয়ার কথা তিনি কলকাতাতে ফিরবেন এবং আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কলকাতাতে তার বৈঠকও রয়েছে। ধন্যবাদ আবির। চাকরিতে বাংলাকে অগ্রাধিকারের দাবি মুখ্যমন্ত্রীর। চাকরির ক্ষেত্রে স্থানীয় ভাষা জানতেই হবে, মালদায় প্রশাসনিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসৃষ্টি যখন হয়, আমি সব রাজ্যের জন্যই বলছি, সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন চাকরিটা পায়। বাংলা হলে বাংলা রাজ্যের ছেলেমেয়েরা বাংলায় যারাই বসবাস করুক, ভাষায় সে রাজবংশী হতে পারে, কামতাপুরি হতে পারে, হিন্দি হতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাংলা ভাষাটা জানতে হবে, বাংলাটা তার ঠিকানা হতে হবে। মালদা দলের অন্তর্কলহ রুখতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিলেন তিনি। সাবিত্রী আর কৃষ্ণেন্দুর ঝগড়া করলে চলবে না, কৃষ্ণেন্দু আর নিহারের ঝগড়া করলে চলবে না। মনে রাখতে হবে সরকারটা অনেক বড় এবং দলটাও অনেক বড়, এই দলটার সরকার। আপনার ঝগড়া করার শোভা পায় না, আপনাদের কোঅপারেশন করে কাজটা করতে হবে। এটা না বলে দিলাম, আরে শোনো, আজ আছে কাল নেই, ঝগড়া করে কি হবে? সাসপেনশন ইস্যুতে জোটবদ্ধ বিরোধীরা, রাজ্যসভার ভেতর এবং বাইরে একযোগে নিশানা কেন্দ্রকে। গান্ধী মূর্তির সামনে বিরোধীদের ধর্নায় দেখা গেল শরদ পাওয়ারকেও। 12 জন সাংসদের সাসপেনশন ইস্যুতে একজোট বিরোধীরা। বুধবার রাজ্যসভার ভিতর ও বাইরে চোখে পড়ল বিরোধী ঐক্যের ছবি। দিনের শুরুতে রাজ্যসভার ভেতরে একযোগে কেন্দ্রকে নিশানা করে বিরোধীরা। We are repeatedly requesting that our 12 members have been suspended from this house. They should be called back and suspension should be revoked. Sir, I have been repeatedly telling all this European unconstitutional. I will prove it, sir. Because the papers were torn in, because these files were taken away, because the mics were broken. বিক্ষোভে একজোট, ওয়াকআউটেও একজোট। इस मामले में हम बिल्कुल एक हैं। ये अन्याय है, इनका सस्पेंशन बिल्कुल ही उठा देना चाहिए, ये गलत है। রাজ্যসভার ভেতরের ছবি, রাজ্যসভার বাইরেও গান্ধী মূর্তির সামনে ধর্নায় সব বিরোধী দল। প্রতিবাদে সামিল শরদ পাওয়ার, অখিলেশ যাদব। বিক্ষোভে যোগ দিলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সাংসদও। It is the duty of the Prime Minister, the government, to run the House. If they want to see cooperation of the opposition, they must work for a consensus. But from day one they have started on confrontation, which we condemn. जिस तरह से 3 कृषि कानून को आपको वापस लेना पड़ा है, हमारे 12 मेंबर्स का सस्पेंशन भी आपको इसी तरह से वापस लेना पड़ेगा। इतना ही मैं कहता हूं, और विपक्ष की एकता जिंदाबाद। সরকার পক্ষ যদি অবস্থানে অনড়। माफी मांगने के लिए आप रेडी होते हैं तो हम तुरंत सस्पेंशन वापस लेने के लिए तैयार है। গত কয়েকদিনে বারবারই বিরোধী ঐক্যকে নিশানা করেছে বিজেপি। সাসপেনশন ইস্যুতে এদিনের ছবি পদ্ম শিবিরের সেই আক্রমণকে অনেকটাই ভোতা করে দেবে, অন্তত এমনই আশা বিরোধী শিবিরের। নিউজ 18 বাংলা। बताया कि प्रेसिडेंसी जेल में गए। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি সেগুলো তাদের ইস্তাহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপি সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কের চোর স্লোগান, তৃণমূল মিছিল থেকে উঠল স্লোগান, আর মিছিলের নেতৃত্বে শান্তিকা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ঘিরে বাঁকুড়ায় চাপানুতর। তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে স্লোগান, তার জেরেই চাপানুতর বাঁকুড়ায়।
মঙ্গলবার বাঁকুড়া শহরে কানকাটা এলাকায় তৃণমূলের মিছিল, ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশ দিয়েই যাচ্ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তখনই উত্তেজনা। বিজেপি বিধায়ককে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর মন্তব্য করে স্লোগান, গলা মেলান সায়ন্তিকাও। এই নিয়েই চাপানুতর। এই ঘটনায় আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক। নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করুক, পার্টির জন্য লড়াই করুক, এটা সবসময় আমরা চাই, যেটা আমি 40 বছর করে আসছি। যেটা করার দরকার তৃণমূলের যেটা কালচার, সেটা আজকে করেছে। আমার কাছে যেটুকু খবর আছে, ওনাকে তো দেখা যায় না খুব একটা বেশি, বা উনি হয়তো বেরোন না গণধোলাই ভয়তে। বাঁকুড়ার মানুষের দায়িত্ব আমি নিয়েছি, আমি নেব, আমি তাদের পাশে থাকবো, আমি করব। তৃণমূলের স্লোগান ঘিরে চাপানুতর, সরগরম বাঁকুড়া। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। রোদ ঝলমলে দিন, পাহাড়ে আছড়ে পড়ল চিফ অফ স্টাফের কপ্টার। যান্ত্রিক ত্রুটি নাকি কোনো অন্তর্ঘাত? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। নীলগিরির গায়ে আছড়ে পড়ল চিফ অফ স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তামিলনাড়ুর কুন্নুরে যে এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে, সে সময় সেখানকার আবহাওয়া ভালো ছিল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কুন্নুরের আকাশ ছিল পরিষ্কার, তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঝড় বৃষ্টির কোনো খবর নেই। এমন রোদ ঝলমলে দিলে কেন ভেঙে পড়ল রাওয়াতের কপ্টার? তাও আবার MI-17 এর মতো অত্যাধুনিক কপ্টার, যা তৈরি হয়েছে দুর্গম এলাকায় অভিযান চালানোর জন্য। তবে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কপ্টারে? কিন্তু দেশের সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ যে কপ্টারে যাচ্ছেন, তার স্বাস্থ্য পরীক্ষা তো কয়েক ধাপে হওয়ার কথা। সেই কপ্টারে এমন ত্রুটি থাকে কিভাবে? ভিআইপি হেলিকপ্টারদের যে চেকস হয়, ভেরি ডিটেল চেকস করা হয়। গাফিলতি ত্রুটি একেবারে ইম্পসিবল। প্রবলেমটা হচ্ছে এই এয়ারফ্রেমটা Mi-17 হচ্ছে 90। আমার পাড়া নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আমি, শ্রীপর্ণা। আজকে আমরা যে পাড়ায় রয়েছি, সেই পাড়ার অ্যাড্রেস হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আমরা রয়েছি 73 নম্বর ওয়ার্ডে। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, তিনি আমাদের খুবই জনপ্রিয় পরিচিত মুখ, জ্যাক। জ্যাক, ওয়েলকাম টু আমার পাড়া। 72 নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তোমার লেটার বক্সে অ্যাড্রেস লেখাই রয়েছে। ছোট থেকে এই পাড়াটায় বড় হওয়া, অনেক কিছু ঘটে গিয়েছে এই এতগুলো বছরের মধ্যে। পাড়াটাকে ছোটবেলায় কিভাবে দেখেছো, এখন কিভাবে দেখছো, বেসিক চেঞ্জগুলো কি দেখছো তুমি? না, যেটা কথা হচ্ছে, যখন আমি ছোট ছিলাম তখন অনেক বড় লাগতো, যখন বড় হচ্ছে তখন ছোট হয়ে যাচ্ছে। এই রাস্তা বহুবার ভেঙেছে, মানে বিভিন্ন কাজের জন্য, হয়তো কর্পোরেশনের জলের লাইন হয়েছে, কি সুয়েরেজের লাইন, ড্রেনের লাইন হয়েছে, বা টেলিফোনের লাইন হয়েছে, সমস্ত কিছু। কিন্তু সেইটা যখন হয়েছে, তারপরে আবার তো পিচ করা হয়েছে। এবার জিনিসটা নর্মালি আমি যখন একটা রাস্তার উপরে পিচের উপর পিচ করছি, তখন অটোমেটিক্যালি আমার লেভেলটা উঠে আসছে। কিন্তু যদি আমি রাস্তাটাকে প্রপারলি ভেঙে না পিচ করি, তাহলে এই লেভেলটা বাড়তেই থাকবে। যার ফলে তুমি লক্ষ্য করলে হয়তো দেখবে সমস্ত বাড়ির সামনে, বিশেষ করে যাদের গ্যারেজ আছে, তাদের গ্যারেজের লেভেলটা রাস্তার সাথে মিশে গেছে। এবং যেটা হয়, আমাদের কলকাতাতে সামান্য বৃষ্টি হলেও জল একটু হলেও দাঁড়ায়, সেইখানে কিন্তু বাড়ির ভেতরেও জল ঢুকতে শুরু করে দেয়। এখানে আগে আমাদের পাড়ায় 2টো টিউবওয়েল ছিল,
কিন্তু সেই টিউবওয়েল দুটো ভেঙে গেছে। এই টিউবওয়েল দুটো ভেঙে যাওয়ার পর এই টিউবওয়েল দুটো নতুন করে আর তৈরি করা হয়নি আর কি। কিন্তু মানে এখন মানুষ, আমি যদি না পাই তখন আমাকে অন্য কোনো একটা বিকল্প ভেবে নিতে হবে, আমি সেই বিকল্প ধরেই এগোবো এবং সেইটা নিয়ে বাঁচবো আর কি। তো মানুষ হয়তো সেই কোনো একটা বিকল্প খুঁজে নিয়েছে, কিন্তু এই কাজটা হয়নি। মানে আমি আর এটা হলে জ্যাক বলছে যে এই যে জলের সমস্যা নেই, কিন্তু একটা টিউবওয়েল ভেঙে গেছে, সেখান থেকে কিছু মানুষ তো জল নিতেন, তারা তাহলে কোথায় যাচ্ছেন? সত্যি তো এটা একটা প্রশ্ন যে সত্যি তারা জলটা পাচ্ছেন কিনা। দিদি, আপনি তো এইখানে থাকেন, জলের সমস্যা বা অন্য কোনো সমস্যা, লাইটের সমস্যা, কোনো সমস্যা আছে কি বলবেন? না, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের লাইটেরও সমস্যা নেই আর জলেরও কোনো সমস্যা নেই। আমাদের ওয়ার্ডের প্রথম যেটা কাজ দরকার, জলের ব্যবস্থাটাকে ঠিক করা। শিব মন্দিরটা কিন্তু একটা ল্যান্ডমার্ক, মানে এই রাস্তা দিয়ে এসে বরমবসু ঘাট থেকে এসে রাইট টার্ন নিয়ে বলতে হয় যে জোড়া শিব মন্দির পড়বে, এগিয়ে গিয়ে তারপরে ডান হাতে আমার বাড়ির গলি আর কি, এদিক দিয়ে এলে। কিন্তু এখানে অদ্ভুতভাবেই তোমরা দেখতে পাবে যে দুটো শিব মন্দির, সেইটার সংরক্ষণ কিন্তু খুব ভালোভাবে হচ্ছে, মানে এত বছর ধরেই হয়ে এসছে। হয়তো এই দুটোকে রং করা হয়, এই দুটো মেনটেন্ড হয়, whereas এইখানে পাশেই মানে এটা জোড়া মানে শিব মন্দির আর কি। তো এই শিব মন্দির দুটো কিন্তু আমি দেখছি বরাবরই এরকম, মানে এই দুটোর কিন্তু সেইভাবে সংরক্ষণ হচ্ছে না। এইটার পার্টিকুলার রিজন এখানকার বাসিন্দারাই বলতে পারবেন। আপনাদের পাশে এই পুরনো শিব মন্দিরটা রয়েছে, এটা তো একটা ভাঙাচোরা অবস্থায় রয়েছে, এটাকে কি ঠিক করলে ভালো হয়? কেন ঠিক হচ্ছে না? করলে ভালোই তো হয়, ওই তো করছে তো ওদিকে ঠিক। দিদি বলেছে করে দিয়ে যাব, দিদি দেখে গেছে, নিজেই দেখে গেছে দিদি, তাহলে ওই জন্যই শুরু হয়েছে। পিছনের মন্দিরটা তো শুরু হয়েছে দিদি বলার পরে, এগুলো হবে না। এই আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার প্যারালালি কিন্তু পাশে হচ্ছে আদিগঙ্গা। আমরা আগে ওই আদিগঙ্গা রয়েছে, সেখানে কিছু সমস্যা রয়েছে, কি কন্ডিশনে রয়েছে, কি অবস্থা, চলুন এই যে ঘাটটায় তুমি এলে সুপর্ণা, এইটা হচ্ছে এই পাশে তুমি দেখতে পাবে, এটা হচ্ছে সনাতনী ধর্মোৎসব সমিতির জায়গা। এটা হচ্ছে কলকাতার প্রথম বারোয়ারি দুর্গা উৎসবের জায়গা, এখানে প্রথম পুজো হয়েছিল আর কি সেই জায়গা থেকে, এবং এটা বহু পুরনো, তুমি বুঝতেই পারছো সেই জায়গা থেকে। এই চত্বরটা এইটাকে নতুন করে তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু একটা সময় যেটা ছিল এইখানের পরে এখান থেকেই ঘাট ছিল এবং মানে গঙ্গা এখান থেকেই ছিল আর কি। আদিগঙ্গার এখানে পলি পড়ে এটাও মানে, আর এখান দিয়ে আগে নৌকো যেত, সেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর এখান থেকে নৌকো যেতে পারে না। এবং মানুষ এখানে আবর্জনা স্তূপ করেছে, এখানে আবর্জনা ফেলেছে। গঙ্গা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি খুব মানে আদিগঙ্গা ঠিক আছে, কিন্তু জায়গাটা পরিষ্কার করে রাখলে অতটাও হয়তো খারাপ লাগতো না যতটা এখন খারাপ লাগছে, মানে ইটস ইন আ ভেরি ভেরি ব্যাড কন্ডিশন। এখানে সত্যি কথা বলতে এখানে একা কাউন্সিলরকে তো দোষ দিয়ে লাভ নেই, বা আমি সরকারকেও দোষ দিয়ে আমার লাভ নেই, কারণ এইটা মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। এই গঙ্গার ঘাটটার অবস্থা খুব খারাপ ছিল, ডিউ টু মমতা ব্যানার্জি এই ঘাটটার অবস্থা ভালো হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ওনার কাছে সব খবর যায় না। 15 লাখ টাকা না 20 লাখ টাকা স্যাংশন হয়েছে, আপনার কি মনে হয় যে এই যে যা কাজ হয়েছে 15 লাখ টাকা 20 লাখ টাকার কাজ হয়েছে? এখানে যে কাজগুলো ভালো হয়েছে সেটা হচ্ছে যে জঞ্জাল পরিষ্কার রেগুলার বেসিসে হয় এবং জঞ্জালটা পরিষ্কার রেগুলার বেসিসে নিয়ে যায়। পাশেই গঙ্গা, মানে বাড়ির পেছনটাই গঙ্গা, একটু জোয়ার এলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে চলে আসে, আর তার পাশে যে ময়লা নালাগুলো থাকে সেই জলগুলো মানে মিশে যায় আমাদের খাবার জলের সাথে, সেইটা ঠিক করা সব থেকে আগে জরুরি। যে কাজগুলো হওয়ার, যেগুলো জানে না কাউন্সিলরই জানে না, যে আন্ডারগ্রাউন্ড যে লাইনগুলো রয়েছে, যেরকম ধরুন ড্রেনেজ লাইন, জলের লাইন, এই যে জলের লাইন ড্রেনেজ লাইনে এদের কোনো কাউন্সিলরেরই কনসেপ্ট নেই।
এই ছিল 73 নম্বর ওয়ার্ড, আমার পাড়া। আপনারা দেখলেন আমি বাদে এখানকার বেশ কিছু মানুষজন তারাও এখানকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন এবং কি ভালো হয়েছে বা কি হলে আরও ভালো হতে পারে সেগুলো আপনারা জানতে পারলেন। তো আশা করি এই পুরো ভোটের পর যিনিই আসবেন, যে দলের প্রতিনিধি আমাদের কাউন্সিলর হয়ে আসবেন, তিনি হয়তো আমাদের এই দিকগুলোতে নজর দেবেন এবং আমরা এতদিন যেগুলো পাইনি আর কি, বা যেগুলো আমরা পেতে চাই, যেগুলো আমরা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি, সেগুলো হয়তো তারা পূরণ করবেন। এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। মানদণ্ড 60s 70s টেকনোলজি, আর এটাকে আপগ্রেড করেছে নিশ্চয়ই, কিন্তু বুড়ো যে বুড়ো সে বুড়ো। তবে কি নাশকতা? দেশের 26তম সেনা প্রধান ছিলেন বিপিন রাওয়াত। 2020 সালে চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পান। 3 সামরিক বাহিনীকে অত্যাধুনিক করার উদ্যোগ নেন। প্রতি পদে চীন এবং পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন তিনি। তবে কি এই ঘটনার নেপথ্যে কোনো শত্রু দেশের অঙ্গুলি হেলন রয়েছে? জেনারেল বিপিন রাওয়াত একটা লেকচার দিয়েছিলেন যেখানে উনি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের সম্বন্ধে কথা বলেছেন, আর উনি এটাও বলেছিলেন যে চায়না এতে অনেকটা এগিয়ে গিয়েছে আর আমাদের তৈরি থাকা দরকার। এখন এটা এই ইভেন্টের সাথে আপনি মানে যোগ দেবেন, কানেক্ট করবেন, বাট দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড। তিনি ইদানিং আর্ম ফোর্সেসের প্রিপারেশন, আর্ম ফোর্সেসকে কিভাবে নতুনভাবে সাজানো যায় সেই সম্বন্ধে অনেক আর পজিটিভ এবং অ্যাডভান্স মডার্ন স্টেপ নিচ্ছিলেন। পজিটিভ অ্যাডভান্স মডার্ন স্টেপ নেওয়ার পেছনে সিডিএস এর রোল আছে। সেই পুরো প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্য এটা অন্তর্ঘাত হতে পারে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তর খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। 100% ফিট সার্টিফিকেট নিয়েই একটা এয়ারক্রাফট, সেটা যারই হোক না কেন, সামরিক বা অসামরিক, আকাশে উড়ে, কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা যখন তখন হতো। দুর্ঘটনায় এমনটাই অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা তার দাবি। আর এই MI-17 V5 যেটা নিয়ে চর্চা, ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার, সেই কপ্টার ভেঙেই নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। কি রয়েছে এই কপ্টারে দেখুন। বুধবার বেলা প্রায় 12:30 তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার MI-17 V5। ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার। মূলত সেনাবাহিনী রসদ পৌঁছানোর কাজে ব্যবহার হয় এই কপ্টার। বিশ্বের সব থেকে অত্যাধুনিক কপ্টারগুলির মধ্যে অন্যতম। MI-17 V5 হেলিকপ্টার রাশিয়ায় তৈরি। ব্যবহার হয় অস্ত্র সরবরাহ, তল্লাশি এবং উদ্ধার কাজে। সামুদ্রিক এবং মরু ঝড়েও উড়তে সক্ষম। এই কপ্টারে আছে প্যারাশুট, সার্চ লাইট। খারাপ আবহাওয়াতেও ভেসে থাকতে পারে MI-17 V5। রাতেও উঠতে পারে। বিমানের মতো এই কপ্টারেও রয়েছে অটো পাইলট সিস্টেম। সর্বাধিক 13,000 কেজি ওজন বইতে পারে। MI-17 V5 এ থাকে ক্ষেপণাস্ত্র, রকেট, এছাড়াও থাকে 23 mm মেশিন গান, সাবমেরিন গান। এমন অত্যাধুনিক হেলিকপ্টারই ভেঙে পড়ল। অ্যাক্সিডেন্ট অনেক কারণে হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, হিউম্যান এরার কারণে হতে পারে, পাইলটের এরারের কারণে হতে পারে, মেইনটেনেন্স স্টাফের কারণে হতে পারে, ওয়েদারের কারণে হতে পারে। বেস্ট অফ দি এয়ারক্রাফটসেরও হয়, আবার পুরনো লেগেসি এয়ারক্রাফট এখনো ফ্লাই করে যাচ্ছে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। ইট ইজ আ মেকানিক্যাল ফেলিয়ার। হেলিকপ্টারে এমন একটা ত্রুটি হলো, একটা ডিফেক্ট ডেভেলপ করলো যেটা পাইলট সামলাতে পারেনি। দ্য বেস্ট হেলিকপ্টারে VVIP, সেই কপ্টারই ভেঙে পড়ে কুন্নুরে। কেন? শুরু হয়েছে তদন্ত। নিউজ 18 বাংলা। বাবার পথ ধরেই নাম লেখান সেনাবাহিনীতে। গোখা রাইফেলস থেকে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ। তারকা খচিত ইনিংসের ইতি নীলগিরির বুকে। তারকা খচিত ইনিংসে হঠাৎ ইতি। কপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত। গাড়োয়ালি রাজপুত পরিবারের সন্তান। উর্দির জৌলুস দেখে বড় হওয়া। ছোট থেকেই বড় স্বপ্ন, দেশের জন্য প্রাণ দেওয়ার স্বপ্ন। বিপিন রাওয়াতের জন্ম 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পৌরিতে। স্কুল জীবন কাটিয়েছেন দেরাদুনে। সেখান থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি।
রাওয়াতের পরিবারের কয়েক প্রজন্ম সেনাবাহিনীতে। বিপিন রাওয়াতের বাবা লক্ষ্মণ সিং রাওয়াত লক্ষ্মণ সিং বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। গোর্খা রাইফেলসে ছিলেন লক্ষ্মণ সিং রাওয়াত। পরে সেই গোর্খা রাইফেলসেরই দায়িত্ব ওঠে বিপিন রাওয়াতের হাতে। সেনাবাহিনীতে দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাওয়াত। 1978 সালে বাহিনীতে যোগ দেন তিনি। শুরুর দিনগুলো কাটিয়েছেন মূলত জম্মু কাশ্মীরে। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব সামলেছেন। 2016 সালে সেনা প্রধান। 4 বছর পর চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনিই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ।